প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমা ঐকমত্য কমিশনের। আদেশ জারির পর হবে গণভোট। ৯ মাসের মধ্যে সংবিধান সংশোধন করবে আগামী সংসদ। দেশের জন্য মাইল ফলক বলছেন রাজনীতিকরা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। জুলাই চার্টারে সে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হব, বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো। জুলাই সনদে উল্লেখ ছিল না বলেই কিন্তু আমরা ভেবেছি যে নিশ্চয়তা নাই আইনি ভিত্তির, সুতরাং আমরা সাইন করব না। এখন তারা যদি এটা প্রস্তাব করে, এভাবেই প্রস্তাবটা হয়ে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি পজিটিভ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ওমর ইনান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এসির সঙ্গে জামায়াত নেতাদের বৈঠক। জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসার আহ্বান বিএনপির। নির্বাচনের আগেই বেশিরভাগ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের উপর ক্ষোভ। সিটি মেয়রের ব্যানার সরানোকে ঘিরে সংঘর্ষ। চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে ছাত্রদল কর্মী নিহত। নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যু। গাজীপুরের ইমামকে অপহরণের ঘটনা মিথ্যা, নিজেই দেন গা ঢাকা। বাসের টিকিট করে যান পঞ্চগড়। রহস্য উদ্ঘাটন পুলিশের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ। সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে ঐকমত্য কমিশন। 3 ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদে। প্রথমে অন্তর্বর্তী সরকার সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। এরপর নেওয়া হবে গণভোট। গণভোটে পাশ হলে 270 দিনের মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করবে নির্বাচিত সংসদ। নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে নির্ধারিত হতে যাচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা, যার মাধ্যমে আইনি ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। মঙ্গলবার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সহ অন্যান্য সদস্যরা কমিশন সভাপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে তুলে দেন সুপারিশ। জানা গেছে 3 ধাপে আইনি ভিত্তি দেওয়া হবে জুলাই সনদের। প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করবেন। এরপর নেওয়া হবে গণভোট। গণভোটে পাশ হলে নির্বাচিত সংসদ 270 দিনের মধ্যে সে আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। ঐকমত্য কমিশনের রোডম্যাপের আলোকে সনদ বাস্তবায়নের দিকে যেতে হবে বলে মন্তব্য করেছেন আইনজীবী এবং জামায়াত নেতা অ্যাডভোকেট শিশির মনির। চার্টারে যেটা ইনক্লুড হয়েছে এটি গণভোটে তো পুরাটা যাচ্ছে, 84টা। শুধু তত্ত্বাবধায়ক সরকার তো গণভোটে যাচ্ছে না, 84টা যদি গণভোটে যায়, এর মধ্যে গণভোটে হা হয়ে আসলে পরে পার্লামেন্টের সংস্কার সভা যেটা অ্যাকসেপ্ট করবে, পার্লামেন্টের সংস্কার সভা যে ফরম্যাটে অ্যাকসেপ্ট করবে সেই ফরম্যাটটাই কার্যকর। এই প্রস্তাবটা পাশ হবে কিনা এটা নির্ধারণ করবে সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা যদি এটা পাশ হয় তাহলে অতীতের যে সিস্টেমই থাকুক না কেন সেটা আর কার্যকর থাকবে। আর জুলাই সনদ বাস্তবায়ন হলে তা হবে দেশের জন্য মাইল ফলক, এমন মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। আমরা মানবাধিকার চাবো, অক্ষুণ্ণ রাখবো। মানুষ কর্তৃক ভোটাধিকার দিতে পারে, প্রয়োগ করতে পারে, সেই চাবো, সেটা চাবো। তারপর সুপ্রিম কোর্টের বিচার বিভাগ স্বাধীন থাকবে, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারবে, সব পেশার মানুষ স্বাধীনভাবে কাজ করতে হবে। বাংলাদেশে উন্নত বাংলাদেশ মানুষ চায় এবং মৌলিক পদে আসি মূলত জুলাই চার্টারে সে মৌলিক বিষয়গুলোতে আমরা একমত হব। এটা মনে হয় এটা জাতির জন্য বাস্তবায়ন হলে অত্যন্ত ভালো, জাতির জন্য, জাতির একটা ভিন্ন স্টেপে চলে যাবে। এনসিপি আশা করছে জুলাই বাস্তবায়নের রূপরেখা রাজনৈতিক দলের কাছে উন্মোচন করা হবে। রূপরেখা দেখেই জুলাই সনদের স্বাক্ষর করার বিষয়ে বিবেচনা করবে জাতীয় নাগরিক পার্টি। কমিশনে যেভাবে যে ঐকমত্যের যে জায়গাটা এসে আলোচনাটা শেষ হয়েছে সেটা হচ্ছে যেটা আপনি বললেন যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হবে, তারপর একটা গণভোট হবে, তারপর আগামী সংসদকে
সংবিধান পরিবর্তন করার জন্য কনস্টিটিউয়েন্ট পাওয়ার যে ক্যাপাসিটি দেওয়া দরকার সেটা দেওয়া হবে। এই ঐক্যমত্যটা কমিশনিং হয়ে আলোচনাটা শেষ হয়েছে। এটা জুলাই সনদে উল্লেখ ছিল না বলেই কিন্তু আমরা ভেবেছি যে নিশ্চয়তা নাই আইনি ভিত্তির, সুতরাং আমরা সাইন করব না। এখন তারা যদি এটা প্রস্তাব করে, এভাবেই প্রস্তাবটা হয়ে থাকে, তাহলে সেটা ডেফিনেটলি পজিটিভ। গণভোটের দিনক্ষণ রাজনৈতিক দলগুলো ঠিক করবে বলে জানা গেছে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে কর্মী নাজমুস সালেহী সরাসরি যাচ্ছে তার কাছে। ইতোমধ্যেই জুলাই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে যে সুপারিশ তারা জমা দিয়ে এসেছেন ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে, সেই প্রতিনিধি দলটি এখন ফরেন সার্ভিস একাডেমিতে এই যেখানে সংবাদ সম্মেলন হবে সেখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত যারা সবাই এখন আসন গ্রহণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আছেন বদিউল আলম মজুমদার সহ অন্যরা। একটু পরে হয়তো সেই ব্রিফটি শুরু হবে। যখন শুরু হবে তখন আমরা সরাসরি দর্শককে সেখানে নিয়ে যাব। তার আগে একটু বলতে চাই যে এই যে জুলাই সনদের যে বাস্তবায়ন প্রক্রিয়া, সেখানে যে সুপারিশ তারা করেছেন সেটি হচ্ছে যে প্রথমে অন্তর্বর্তী সরকার এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি আদেশ জারি করবেন। সেই আদেশটিকে নেওয়া হবে গণভোটে পাশ হলে সেটি হচ্ছে পরবর্তী যে নির্বাচিত সংসদ আসবে সেই সংসদ 270 দিনের মধ্যে সেটিকে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে, নতুবা সেটি আসলে স্বয়ংক্রিয়ভাবেই বাস্তবায়ন হয়ে যাবে এমন বিধান রাখা হয়েছে। কিন্তু কথা হচ্ছে যে এখন নোট অফ ডিসেন্ট যেগুলো রয়েছে সেগুলো আসলে কোন প্রক্রিয়ায় এই সুপারিশমালার মধ্যে রাখা হয়েছে সে বিষয়গুলো নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। এবং গণভোট কবে নাগাদ এবং গণভোট হচ্ছে যে কিভাবে হবে, গণভোটে প্রশ্নগুলো কি থাকবে, সে সমস্ত বিষয়গুলো নিয়ে হয়তো একটু পরে যে সংবাদ সম্মেলন শুরু হবে সেই সংবাদ সম্মেলন থেকে আমরা বিস্তারিত জানতে পারবো। সকালবেলা দুপুর 12টার দিকে কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তার সুপারিশমালা তিনি আসলে তুলে দিয়েছেন। সেখান থেকে আমরা নানাভাবে জানতে পারছি যে বিভিন্ন ধরনের সুপারিশ তারা সেখানে করেছেন। সেই সুপারিশগুলো কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেগুলো নিয়ে আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার প্রয়োজন আছে কিনা সে বিষয়গুলো নিয়েও আলোচনা হয়েছে। তবে যতটুকু আমরা বুঝতে পারছি, যতটুকু বাইরে থেকে আমরা শুনছি সেটা হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থান হচ্ছে আদেশের বৈধতা এবং সেই আদেশটি ঘোষণা করবে এবং সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা বলা হচ্ছে অন্তত এই মাসের মধ্যে, অর্থাৎ এই মাসের আর 2 দিন বাকি আছে, যদি হয় তাহলে 2 দিনের মধ্যেই হয়তো সেই আদেশটি বাস্তবায়ন, সেই আদেশটি দিতে পারেন প্রধান উপদেষ্টা এবং সেই আদেশটিকে নিয়ে যাওয়া হবে গণভোটে এবং সেই গণভোটে পাশ হয়ে আসলে সেটিকে হচ্ছে যে পরবর্তী যে জাতীয় সংসদ তারা 270 দিনের মধ্যে সেই আইনটি বাস্তবায়ন করবেন এমনটি কিন্তু বলা হচ্ছে। এখনও যারা সংবাদ সম্মেলনে যারা অংশ নেবেন তারা অনেক সবাই উপস্থিত হয়েছেন। এখন হচ্ছে সেই চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনটি শুরু হলেই তার যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে। আমরা সংবাদ সম্মেলনটি শুরু হলেই আমরা দর্শকের কাছে সরাসরি যেতে পারবো। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি অধ্যাপক আলী রিয়াজের কাছে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমরা আবারও যাব যদি সেখানে ব্রিফিং শুরু হয় তখন। এদিকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের পর ব্রিফ করছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ান। সরাসরি যাচ্ছে সেখানে। সকল রাজনৈতিক দল যেন নির্বাচনের মাঠে সমান অধিকার, সমান সুযোগ সুবিধা যা ইলেকশন কমিশনে, নির্বাচনী আইনে, আরপিওতে যা যা দলের জন্য প্রযোজ্য সবাই যেন সমানভাবে ভোগ করতে পারবেন, এগুলো আমরা অনেক কথাগুলো তুলে ধরেছি। আর একটা কথা আমরা বলেছি যে নির্বাচন প্রক্রিয়ার সাথে সংযুক্ত যারা কর্মকর্তা কর্মচারী থাকবেন, প্রিজাইডিং, পলিং, ইভেন আনসার, অন্যান্য, তারা যেন ভোট দিতে পারেন তাদেরকে। হ্যাঁ, এবং তারা ভোট দেবেন, তাদেরকে পোস্টাল ব্যালটে তারা যেন ভোট দিতে পারেন। আর প্রবাসী ভোটার যারা 1 কোটির উপরে যে ভোটারের ব্যাপারে প্রথমেই জামাত ইসলামী ইলেকশন কমিশনে আমরা দাবি করেছিলাম রিটেন, এবং নীতিগতভাবে তারা একমত হয়েছিলেন এবং তারপর থেকে আমরা ইলেকশন কমিশনের প্রতি কৃতজ্ঞ যে তারা এই প্রক্রিয়া অব্যাহত রেখে এখন একটা পরিণত জায়গায় নিয়ে যাচ্ছেন এবং সেই প্রবাসী ভোটাররা ভোট দেওয়ার ব্যাপারটা যেন সহজ প্রক্রিয়া দিতে পারেন, কোনো জটিল না হয়। হয় তাদের একটা পাসপোর্ট অথবা এনআইডি কোনো একটা কপি থাকলে তারা যেন ভোটটা ইজিলি দিতে পারেন। তো এই ব্যাপারে ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা এই ব্যাপারটা সহজ করে এটা তারা চেষ্টা করছেন। আর প্রশাসন নিরপেক্ষ থাকা, ইলেকশন অবজারভার যে সমস্ত সংগঠন বা সংস্থা থাকবে তাদের পলিটিক্যাল কানেকশন যাচাই করে যেন তাদেরকে নিযুক্ত করা হয়। আর কি
সিসি ক্যামেরার ব্যাপারটা বলেছি যে সকল নির্বাচনী বুথে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। একটা বিষয় জানার ছিল, সেটা হচ্ছে যে আপনারা যেটা বলছেন যে বিএনপির কাউন্টার, বিএনপি বলেছে সংশোধন, আপনারা বলছেন সংশোধন না। আসলে কি বিএনপির দাবি করেছে এই জন্য কি আপনারা বিরোধিতা করছেন, নাকি আপনাদের কোনো এর বাইরে? নো, আমরা তো এই যে এখানে আমরা যারা ইলেকশন কনসেনসাস কমিশনে যারা আমরা সবাই দিয়েছি, আমাদের হামিদুর রহমান আজাদ ভাই, খান সাহেব, তারা ওয়ান অফ দেম। আমরা তো এই নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের প্রস্তাবকে মেনে নিয়েছি, তারপরে উপদেষ্টা পরিষদে এটা সংশোধিত হয়েছে, ফলে আমরা তো সংশোধনটাই মেনে নিয়েছি। বরং যারা আপত্তি করছেন তারা সংশোধনের বিরোধিতা করছেন, আমরা বিরোধিতা করছেন। আমরা এই সংশোধনের উপরেই বহাল থাকতে বলছি, বরং এটা আপত্তি দেওয়াটাই হচ্ছে প্রবলেম। ওখানে মানছেন কেন? যখন নির্বাচন ব্যবস্থার যখন সংস্কার কমিশন আলোচনা হল, তখন তো ওনারা আপত্তি দিতে পারতেন, রিটার্ন আলোচনা হতে পারতেন, অনেক প্রক্রিয়া তো ছিল, কিন্তু সেখানে মানা হলো। উপদেষ্টা পরিষদের মিটিং হয়ে গেল, তারপরের দিন এসে চিঠি দিয়ে বলছেন যে না, এটাকে সংশোধন করতে হবে। আমরা মনে করি এটা একটা অ্যালার্মিং, যে লেভেল প্লেইং ফিল্ড লঙ্ঘন করার এই প্রবণতা ইলেকশনের 4 মাস আগে, এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য একটা অশনি সংকেত। আমরা আবেদন জানাবো দেশবাসীকে, রাজনৈতিক আমাদের বন্ধু রাজনৈতিক সংগঠন সহযোদ্ধা, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন যেন একসাথে রাজনীতি করেছি, আমরা যেন আগামী নির্বাচনটা নিরপেক্ষ করতে ব্যক্তি দলের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে বড় করে দেখি। না, পিআর আমাদের কোনো সাবজেক্ট ছিল না আজকে। নো, এই দাবির উদ্দেশ্যে আমাদের কর্মসূচি অব্যাহত আছে। গণভোটের ব্যাপারে তো বললাম, গণভোটের ব্যাপারে কমিশন কি বলছেন? আপনারা নভেম্বরে গণভোটের কথা বলছেন, রাইট? ইলেকশন কমিশন কি আপনাদের নভেম্বরে গণভোট আয়োজনের কোনো চ্যালেঞ্জের কথা বলেছে? তা ওনারা বলেননি। তারা তো 17 দিনেও হয়েছে, আমরা রেফারেন্স দিয়েছি 17 দিন, 21 দিনও প্রিভিয়াসলি আমাদের গণভোটের রেফারেন্স আছে, উদাহরণ আছে। ওনারা এ ব্যাপারে নিজেদের অক্ষমতার কথা, কোনো চ্যালেঞ্জের কথা আমাদেরকে ব্যক্ত করেননি, নেগেটিভ কথা বলেননি। যদি গণভোট আয়োজন না করে সরকার বা কমিশন, সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কি হবে? সেটা তো তখন দেখা, এত কথা আপনি 2 মাস আগের কথা এখন কি করে বলবেন? সময় সব বলে দেবে। কিছুদিন আগে বিএনপি আসছিল, বিএনপি এসে বলে গেছে ইসলামী ব্যাংক সহ কিছু প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ না দেওয়ার ব্যাপারে আপনাদের অবস্থান কি? এটার ব্যাপারে আমরা ঘোর আপত্তি, আমরা স্টেটমেন্ট দিয়েছি, আপনারা হয়তো শুনেছেন, মিডিয়াতে আমরা বলেছি পরিষ্কার, আমি স্টেটমেন্ট দিয়ে বলেছি এটা খুবই দুঃখজনক যে প্রতিষ্ঠানগুলো আর্থিক প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, অনেক প্রতিষ্ঠান এরকম আছে, এবং জামাত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামাত ইসলামের কোনো সম্পর্ক নাই, দুলো নাই। বিভিন্ন সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে। জামাতের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। আবারও জুলাই সনদ বাস্তবায়নের খবর। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ নিয়ে এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং, সরাসরি যাচ্ছে সেখানে। তারা প্রত্যেকে আছেন, আমি আশা করি যে তারাও তাদের অভিজ্ঞতা এবং আগামী দিনে তারা কি দেখছেন সে সম্পর্কে হয়তো তাদের বক্তব্য পেশ করবেন। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি জাতীয় ঐক্যমত্য কমিশনের মাননীয় সহসভাপতি প্রফেসর আলী রিয়াজকে। ধন্যবাদ মনির হায়দার। ধন্যবাদ মনির হায়দার। জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই, স্বাগতম জানাই। কিছুক্ষণ আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কমিশন সুপারিশ পেশ করেছে। এই সুপারিশের প্রধান প্রধান দিকগুলো আজকে আমি এখানে আপনাদের সামনে কমিশনের পক্ষ থেকে তুলে ধরব। পরবর্তী সময়ে অর্থাৎ আজকেই যতটা দ্রুততার সঙ্গে সম্ভব আমরা আপনাদের সঙ্গে এবং সকল রাজনৈতিক দল যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আমরা অবহিত করব। আপনারা জানেন যে গত বছর অর্থাৎ 2024 সালের জুলাই আগস্ট মাসে এক অভাবনীয়, অভূতপূর্ব
গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের এক নতুন যাত্রার সুযোগ এবং সূচনা হয়েছে। দীর্ঘদিন ধরে যে রাষ্ট্র কাঠামো ফ্যাসিবাদী শাসন তৈরি করেছিল, তারও আগে গণতন্ত্র চর্চার ক্ষেত্রে বারবার যে হোঁচট খাওয়ার অভিজ্ঞতা, সেগুলোকে মোকাবেলা করেই, সেগুলোকে বিবেচনায় রেখেই যেন রাষ্ট্র সংস্কারের এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়, সুপারিশ করা হয়। তার জন্য 2024 সালের অক্টোবর মাসে প্রাথমিক পর্যায়ে অন্তর্বর্তী সরকার কর্তৃক 6টি কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে ছিল সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ ব্যবস্থা সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। পাশাপাশি জনপ্রশাসন সংস্কার কমিশনও কাজ করেছে। এই 6টি সংস্কার কমিশনের সুপারিশগুলো ফেব্রুয়ারি মাসের মধ্যে সরকারের কাছে উপস্থাপন করার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং 15ই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐকমত্য কমিশন তার কাজ শুরু করে। জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা, স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ, ভবিষ্যতে ক্ষমতার এককেন্দ্রীকরণ রোধ করা এবং সামগ্রিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয়, তার জন্য সুপারিশ পেশ করা। 6টি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐকমত্য কমিশন 166টি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করে তাদের মতামত চায় এবং মার্চ মাস থেকে শুরু করে 2 মাস ধরে আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই 166টি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা 30টি রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে 20টি মৌলিক সংস্কারের প্রশ্নে আলাপ আলোচনা করেছি। প্রাথমিক পর্যায়ে 64টি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়। তার পরবর্তী পর্যায়ে 20টির মতো বিষয় নিয়ে আমরা 2 মাস ধরে অব্যাহতভাবে আলোচনা করেছি এবং অনেক বিষয়ে ঐকমত্য, ক্ষেত্র বিশেষে নোট অফ ডিসেন্ট সহ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই প্রক্রিয়ার শেষ পর্যায়ে অর্থাৎ জুলাই জাতীয় সনদ 2025-এর ব্যাপারে সকলের মতামত সন্নিবেশিত করে খসড়া তৈরির পাশাপাশি জুলাই মাসের শেষ পর্যায়ে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হয় যেন আমরা সরকারকে এই বিষয়গুলো, অর্থাৎ যে সকল বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো বাস্তবায়নের পথ নির্দেশ করে সুপারিশ করি। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করা হয়। তারই অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা মতামত চেয়েছি, তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার অব্যাহত রেখেই আমরা আনুষ্ঠানিক আলোচনাও করি। আইনি ভিত্তি প্রদান, বাস্তবায়নের রূপরেখা নির্দেশ করার জন্য রাজনৈতিক দলগুলোর অনুরোধের প্রেক্ষাপটে আমরা একটি বিশেষজ্ঞ দলের সাহায্য নিয়েছি।
যাতে অন্তর্ভুক্ত ছিলেন 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক। রাজনৈতিক দলগুলোর মতামত, বিশেষজ্ঞদের মতামত, আমাদের কমিশনের সম্মানিত সদস্যদের অভিজ্ঞতা এবং আন্তরিকতার প্রেক্ষাপটে আমরা সুপারিশগুলো তৈরি করেছি। এই সুপারিশগুলোর লক্ষ্য হচ্ছে জুলাই জাতীয় সনদ 2025 যেন একটি আইনি ভিত্তি পায়, ভবিষ্যতের পথরেখা হিসেবে যে সমস্ত বিষয়ে সিদ্ধান্ত এবং ঐকমত্য হয়েছে সেগুলো যেন বাস্তবায়িত হয়। ইতিমধ্যে আপনারা এও দেখেছেন যে জুলাই জাতীয় সনদ 17 অক্টোবর স্বাক্ষরিত হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুস্পষ্ট ভাষায় দ্ব্যর্থহীনভাবে এই অঙ্গীকার করা হয়েছে যে তারা এগুলো বাস্তবায়ন করার জন্য অঙ্গীকারাবদ্ধ হলেন। আমরা সেই প্রেক্ষাপটেই জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সুপারিশগুলোকে সরকার কিভাবে বাস্তবায়িত করতে পারে সেজন্য আমরা সুপারিশ দিয়েছি। আমাদের সুপারিশের প্রধানত 3টি ভাগ আছে। প্রথমটি হচ্ছে যে সকল বিষয়ে সাংবিধানিক বিষয় সংশ্লিষ্ট নয় সে সমস্ত বিষয়ে সরকার যেগুলো অধ্যাদেশের মাধ্যমে যা বাস্তবায়ন করতে পারেন সেটা যেন অবিলম্বে সরকারের পক্ষ থেকে সে সমস্ত বিষয় বাস্তবায়িত করা হয়। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এর মধ্যে সুপারিশের অনেক কিছুই আছে যেগুলো সরকারি নির্দেশ এমনকি অফিস অর্ডার দিয়েও বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো যেন সরকার দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করেন। এই দুটো বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য কমিশনের সঙ্গে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম ভিন্ন মত নেই এবং এটা আলোচনার মধ্য দিয়ে যখনই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে আমরা সেটা সরকারকে অবহিত করেছি। পাশাপাশি আজকে আমাদের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট সুপারিশ দেওয়া হয়েছে সেখানে আমরা এগুলো চিহ্নিত করে দিয়েছি কোনগুলো অধ্যাদেশের মাধ্যমে কোনগুলো অফিস অর্ডারের মাধ্যমে করা যাবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে সাংবিধানিক বিষয়গুলোতে অনেক বিষয়ে ঐকমত্য আছে, কিছু বিষয়ে ভিন্নমত আছে। এই সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলোকে বাস্তবায়নের একটি আইনি ভিত্তি প্রদান এবং বাস্তবায়নের পথ নির্দেশ করার জন্য আমরা আমাদের 3য় সুপারিশে কিভাবে এগুলোকে বাস্তবায়নের পথে অগ্রসর হওয়া যায় তার সুপারিশ করেছি। সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ের ব্যাপারে আমরা সরকারকে পরামর্শ দিয়ে বলেছি 2টো বিকল্প সরকারের হাতে আছে। এর 2টো বিকল্পেরই কিছু জিনিস এক, কিন্তু সামান্য ভিন্নতাও আছে। আমাদের প্রস্তাবগুলো হচ্ছে, সুপারিশগুলো হচ্ছে এই রকম। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ 2025 সংবিধান সংস্কার বিষয়। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত 48টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে
সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। আমরা যে সুপারিশ করেছি তাতে বলা হয়েছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। তবে সংবিধান সংস্কার পরিষদ কার্যকর থাকবে 270 দিন। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। এরপরে যেটা আমরা বলেছি সেটি হচ্ছে একটি অন্যতম বিষয় হচ্ছে একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সংবিধান সংস্কার কমিশন এবং জাতীয় ঐকমত্য কমিশন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে সুস্পষ্ট সুপারিশ ছিল ভোটের সংখ্যানুপাতে 100 সদস্যের একটি উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করা। সেই মোতাবেক যদি জনগণের সম্মতি পাওয়া যায় তবে জাতীয় সংসদ প্রতিষ্ঠার 45 দিনের মধ্যে উচ্চকক্ষ গঠন বিষয়ক প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়িত হবে। যেহেতু উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে সকলের যে সিদ্ধান্তের ক্ষেত্রে, সুপারিশের ক্ষেত্রে যেটা আছে যে উচ্চকক্ষ গঠনের আগেই অর্থাৎ নির্বাচনের সময়ই সম্ভাব্য সদস্যদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা, এবং এক্ষেত্রে যেহেতু জাতীয় সংসদ নির্বাচনের আগে সেই তালিকা প্রকাশ করা সম্ভব হবে না, সেই বিবেচনার থেকে কমিশনের সুপারিশ হচ্ছে এই যে প্রথমবারের মতো যে উচ্চকক্ষ গঠিত হবে সেই উচ্চকক্ষের আগের থেকে তালিকা প্রকাশ করার যে বিধান আছে সেটা ওয়েভ করা হবে, সেটা কার্যকর হবে না। আমরা এই আদেশের আওতায় গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং 270 দিনের মধ্যে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তনের জন্য আমরা কনস্টিটিউয়েন্ট পাওয়ার হিসেবে জনগণের গাঠনিক ক্ষমতা যেন ব্যবহৃত হয় সেজন্য এই পরিষদের প্রস্তাব করেছি। আমরা আশা করি যে এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তা অর্জন করা যাবে। তবে আমাদের আরও একটি বিকল্প প্রস্তাব আছে। আমাদের দ্বিতীয় বিকল্প প্রস্তাব, যেমনটি আমি আগেই বলেছি শুরুতে, যে প্রক্রিয়ার দিক থেকে একটা বড় অংশই একই রকম, একটি ব্যতিক্রম ছাড়া। আমাদের দ্বিতীয় বিকল্পেও বলা হচ্ছে যে সরকার একটি আদেশ জারি করবেন, সেই আদেশের অধীনে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটে একটি মাত্র প্রশ্ন থাকবে, তবে ওই আদেশের তফসিলে যে 48টি বিষয় আছে সেগুলো অন্তর্বর্তী সরকার সেগুলোকে বিল আকারে প্রস্তুত করেও জনগণের সামনে উপস্থাপন করতে পারেন। যখন বিল হিসাবে উপস্থাপিত হবে এবং গণভোটের মধ্য দিয়ে যদি জনগণের সম্মতি লাভ করা যায়, তবে ওই বিলটি
সংবিধান সংস্কার পরিষদের কাজে সহযোগিতা করবে। এটা কোনো অবস্থাতেই কেবলমাত্র তাদের গ্রহণের জন্য দেয়া হবে না, তাদেরকে দেয়া হবে এটি যেন তাদের কাজের সহযোগিতা করে। অর্থাৎ সংবিধান সংস্কারের জন্য যে পরিষদ তৈরি হবে, সেই পরিষদ জুলাই জাতীয় সনদের স্পিরিটকে ধারণ করে প্রয়োজনীয় সংবিধানের প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, পরিবর্তন করতে পারবেন। তবে এই বিল যেহেতু জনগণের দ্বারা যদি অনুমোদিত হয়, তবে এটি তাদের সাহায্য করবে। এই বিলগুলো, অর্থাৎ এই বিলটি, এই যে প্রয়োজনীয় সংশোধনের, সংযোজনের যে বিষয়গুলো জনগণের দ্বারা সম্মত হবে, যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে, অর্থাৎ আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। 270 দিনের দায়িত্ব পালনের পর সংবিধান সংস্কার পরিষদ তার কার্যক্রম সমাপ্ত করবে। নির্বাচনের পর থেকে জাতীয় সংসদ হিসেবে কার্যকর থাকবে, যদিও জাতীয় সংসদের সদস্যরাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হচ্ছেন। তথাপি আমরা প্রস্তাব করেছি জাতীয় সংসদের সদস্যরা একাধিক ক্রমে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আলাদাভাবে শপথ গ্রহণ করবেন। সংবিধান সংস্কার পরিষদ তার নিজস্ব রুলস অফ প্রসিডিওর তৈরি করবে। সংবিধান সংস্কার পরিষদ জাতীয় সংসদের যিনি স্পিকার হবেন, তিনি সংবিধান সংস্কার পরিষদের সভাপতিত্ব করবেন। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার ওই পরিষদের সভায় সভাপতিত্ব করবেন। তাদের উভয়ের অনুপস্থিতিতে সংস্কার পরিষদে গঠিত সভাপতি প্যানেল থেকে ওই পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। আমাদের দৃঢ় বিশ্বাস যে সংবিধান সংস্কার পরিষদ তাদের দায়িত্ব পালনে সক্ষম হবেন এবং কোনো অবস্থাতেই এমন পরিস্থিতির সূচনা হবে না যে সরকারের দেয়া বিলগুলোকে স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত করতে হবে। আমরা এটা আস্থা রাখতে চাই, আমরা এটাতে আস্থা রাখি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং বাংলাদেশে যারা জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রার সূচনায় তাদের ভূমিকা রাখবেন। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। ঐকমত্য কমিশনের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি সই করলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে রাজশাহী বিভাগের এনসিপির নেতা নির্বাচনে সাক্ষাৎকার অনুষ্ঠানের আগে সাংবাদিকদের তিনি একথা বলেন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ। বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্যক্রম ব্যাহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেওয়া হচ্ছে না। একই অনুষ্ঠানে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ ও ভারতের আধিপত্য বিরোধী রাজনীতিতে বিএনপি জামাত বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে না। সমসাময়িক রাজনীতির বিষয়ে আওয়ামী লীগ প্রশ্নে এবং ভারতীয় আধিপত্যবাদ প্রশ্নে জামায়াত কিংবা বিএনপি এককভাবে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না। এই জায়গায় এনসিপির এবং তরুণ প্রজন্মের গুরুত্বপূর্ণ অংশগ্রহণ আবশ্যক। অবশ্যই আমরা সংস্কার চাই এবং স্বাক্ষর করার জন্যই আমরা অপেক্ষা করছি। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস
জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। অন্তর্বর্তী সরকারের ডানে বামে তাকানোর কোনো সুযোগ নেই, সোজা পথে থেকে ঘোষিত সময়ে নির্বাচন দিতে হবে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী ওলামা দল আয়োজিত প্রতিবাদ সভায় কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এ সময় জামায়াতকে উদ্দেশ্য করে তিনি বলেন, দেশকে আর বিভ্রান্তির দিকে ঠেলে না দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসতে হবে জামায়াতকে। তিনি জানান, নির্বাচন না দিয়ে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা সফল হতে দিবে না জামায়াত নেতাকর্মীরা। জামায়াতকে বন্ধু হিসেবে থাকার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, রাজনৈতিক বিভেদ সৃষ্টি না করে কর্মসূচি নিয়ে মাঠে থাকুক তারা। সুষ্ঠু না হলে নির্বাচন বাতিলের দাবি জামায়াতের টালবাহানা বলেও মন্তব্য করেন জয়নুল আবদিন ফারুক। সবচেয়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তি আমাদের একটু দূরে বসে আছেন, তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলে, ডানে বামে কোনো জায়গায় যাওয়া যাবে না, প্রথমার্ধে নির্বাচন দিতেই হবে। আপনারা কতিপয় লোক যদি আপনাদের পক্ষে নেবার জন্য ইসলাম ধর্মকে বিকৃত করেন, তাহলে দেশের মানুষ সেটা কোনোদিনও গ্রহণ করবে। আমার 2001 সালের বন্ধুরা, দেশকে আর বিভ্রান্ত দিকে নেবেন না। নির্বাচনের আগে অধিকাংশ অবৈধ অস্ত্র উদ্ধার হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, অবৈধ অস্ত্র উদ্ধার প্রতিনিয়তই চলছে। সকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা ট্রাস্টের ট্রান্সপোর্ট সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনের সময় সবচেয়ে বেশি মোতায়েন থাকবেন আনসার সদস্যরা। প্রতিটি কেন্দ্রে থাকবেন 13 সদস্য। এছাড়া এবারই প্রথম প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় একজন আনসার সদস্য নিয়োজিত থাকবেন। নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। অস্ত্র সবসময় কিছু বাইরে থাকে এবং এই বাহিনীগুলি ডেইলি কিন্তু উদ্ধার করতেছে। গত পরশু দেখছেন যে 8টা হাতিয়ার উদ্ধার হয়েছে। এরকম উদ্ধার হতেই থাকবে এবং ইলেকশন যতই ঘনে আসবে উদ্ধার আরও বাড়তে থাকবে এবং একসময় দেখবেন যে বাইরের কোনো হাতিয়ার নেই। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি ইসি দেখভাল করবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আমলের 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। জাতীয় নির্বাচনের সময় যত কাছে এগিয়ে তত আলোচনায় বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গ। এখন পর্যন্ত পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশগুলোকে স্বাগত জানাবে সরকার। তবে এমন কাউকে আমন্ত্রণ জানাতে চায় না সরকার যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্যপ্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আমরা চাইব না। সাংবাদিকদের এক প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, সুযোগ পেয়েও আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে দিল্লির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় হতাশ হয়েছেন তিনি। আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্ন তুলেন না। আমি বড় অবাক হয়েছি যে আপনাদের মধ্যে যথেষ্ট পুরনো জার্নালিস্ট অনেকে আছেন। আপনাদের উচিত ছিল এই সুযোগটা যখন উনি দিয়েছেন, আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান, যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেন। এদিকে ঢাকার জন্য ট্রাম্প প্রশাসন মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন 24 অক্টোবর মন্তব্য করেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়েছে। এতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছিলেন তিনি। এর প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা পরাশক্তিধর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ভারসাম্য সম্পর্ক বজায় রেখে চলেছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও জানান তিনি। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। আমি নিশ্চিন্ত যে বাংলাদেশ যেই ব্যালেন্স মেনটেন করে আসছে এটা বহাল থাকবে। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা ইস্যুর সমাধানে ঢাকা উদ্যোগ নিতে চায় বলেও জানান উপদেষ্টা।
ফাহরিয়া ফারুকী, সময় সংবাদ, ঢাকা। সিটি মেয়রের ব্যানার সরানো ঘিরে সংঘর্ষে চট্টগ্রামে যুবদলের দুপক্ষের গোলাগুলিতে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। তবে সিটি মেয়রের দাবি হামলাকারীরা আওয়ামী লীগ ও যুবলীগের সঙ্গে জড়িত। এদিকে নড়াইলে প্রতিপক্ষের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। সোমবার মধ্যরাতে চট্টগ্রামের বাকুলিয়ার এক্সেস রোড এলাকায় হঠাৎই গুলির বিকট শব্দ, আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পুলিশ জানায় ওই এলাকায় সিটি মেয়রের ছবি সম্বলিত ব্যানার সরানোকে কেন্দ্র করে যুবদলের দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে ৮ জন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে সাজ্জাদ নামে এক ছাত্রদল কর্মীর মৃত্যু হয়। হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ ও যুবলীগ জড়িত বলে দাবি সিটি মেয়রের। ওই গ্রুপ হচ্ছে সন্ত্রাসী গ্রুপ। এরা আগে ছাত্রলীগ যুবলীগ করত, তারা আজকে এখানে এসে কারো না কারো শেল্টারে আছে। আমি ইতিমধ্যেই বাকলিয়া থানার ওসিকে আমি কিন্তু বলেছি। এদিকে সম্প্রতি নড়াইলের কালিয়ার সুক্ত গ্রামে মোবাইল ফোন কেনাবেচাকে কেন্দ্র করে প্রতিপক্ষ সুজন খানের সঙ্গে কথা কাটাকাটি হয় মাসুদ শেখের ভাতিজার। এরই জেরে সোমবার রাতে বাড়ি ফেরার পথে মাসুদকে একা পেয়ে দেশীয় অস্ত্র ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষরা। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। নিহত মাসুদ হাজলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন। এছাড়া নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর ব্রিজের নিচে নন্দকুজা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি অপহরণ হননি, গা ঢাকা দেন নিজেই। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানিয়েছে পুলিশ। 23 অক্টোবর সকাল 7টা পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী। তাকে অপহরণে ইসকনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে। পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি। নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। অনেক রাত্রে পঞ্চগড় নামছে, এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবসকিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যরাও ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠছে এ প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীন কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বাড়ানোর কথা। স্বপন আহমেদের রিপোর্ট। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উত্তর শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন উঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি।
তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। যারা বুঝে নেওয়ার কথা তারা হয়তো ফুললি কমপ্লাই করে নাই। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে। 6 থেকে 9 মাস? 6 মাস পৃথিবীর প্রায় সবগুলি দেশেই। সেটা তো আমরা করি না। আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড যে খারাপ এটা প্রুফ হয়ে গেল। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজেস চেঞ্জ করবই, এটি ন্যাচারাল। আর যেগুলি হয় নাই ওইগুলি ব্যাপারে 2-3টা লেভেলের সার্ভে হয়েছে, সবগুলি ফিজিক্যালি দেখেছি এবং চেক করা হয়েছে যেটার কোনো ডেভিয়েশন আছে কিনা ইঞ্জিনিয়ারিং ডিজাইন থেকে, বা কতটুকু মুভমেন্ট হয়েছে। মুভমেন্ট 2-1 জায়গায় হয়েছে, বাট ইট ইজ উইদিন দ্য টলারেন্স। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। ক্যাপাসিটি যাদের আছে তাদেরকে দিয়ে যদি অডিট করি, মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সব কিছুই বের হয়ে আসবে। এবং এটাকে টেকসই ব্যবহার করার জন্য সরকারকে আরেকটা রিফর্ম করতে হবে, কারণ মেইনটেনেন্স এখন ঘন ঘন করতে হবে। আমরা একটা শ্বেতহস্তি পেয়ে গেছি। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ বিরতির পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে শুরু হবে পর্যটকবাহী জাহাজ চলাচল। তবে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় ভ্রমণ করা যাবে, রাত্রি যাপন নিষিদ্ধ। আর দ্বীপের পরিবেশ সুরক্ষায় পর্যটকদের মানতে হবে 12টি নির্দেশনা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। দীর্ঘ অপেক্ষার পর আবারও খুলছে সেন্ট মার্টিন দ্বীপে ভ্রমণের পথ। 1 নভেম্বর থেকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে চলাচল করবে পর্যটকবাহী জাহাজ। তবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রি যাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিনই গড়ে 2000 পর্যটক সেন্ট মার্টিনে রাত্রি যাপনের সুযোগ পাবেন। আর ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। তবে ভ্রমণে পর্যটকদের মানতে হবে 12টি নির্দেশনা। এমন সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ীরা বলছেন, সেন্ট মার্টিন নিয়ে ছিনিমিনি খেলা খুবই দুঃখজনক। সঠিক পরিকল্পনা না থাকলে এই শিল্প বড় ক্ষতির মুখে পড়বে। 6 এবং 9 ঘন্টা লাগে প্রায় প্রতিটি জাহাজ। এই জাহাজগুলা কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা কিভাবে সম্ভব? পর্যটকরা এত টাকা খরচ করে এত দূরত্ব ঝুঁকি নিয়ে সেন্ট মার্টিনে গিয়ে 2 ঘন্টার জন্য কেন তারা সেন্ট মার্টিনে যাবে? এটা আরও সুবিবেচনা করা দরকার। আইনগত বিধিনিষেধের কারণে উখিয়ার ইনানি সৈকত থেকে জাহাজ ছাড়ার অনুমতি নেই। তাই কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট থেকেই সেন্ট মার্টিনে যাবে পর্যটকবাহী জাহাজ। এরই মধ্যে 2টি জাহাজের অনুমতি দেওয়া হয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক। ওখানে পর্যটকদের অবস্থান নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা জেলা প্রশাসন থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করব। পরিবেশ অধিদপ্তর বলছে, দ্বীপের পরিবেশ সুরক্ষায় সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটকদের নির্দেশনাগুলো কঠোরভাবে মানতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তর থেকে প্রথমবার সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে দিকে উঠতে না পারে সেই সময় আমরা নজরদারি করছি এবং আমরা প্লাস্টিক নিয়ে তাদেরকে আমরা কাপড়ের ব্যাগ দিচ্ছি। পর্যটন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবেই টিকে থাকবে সেন্ট মার্টিন দ্বীপ, বলছেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এবার আন্তর্জাতিক খবর। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র জ্যামাইকার দিকে ধেয়ে যাচ্ছে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে ঘন্টায় 282 কিলোমিটার বেগে এটি দেশটির স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরই মধ্যে মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
হারিকেন মেলিসার তাণ্ডব চলছে ক্যারিবীয় উপকূল জুড়ে। ক্যাটাগরি 5 মাত্রার মেলিসার প্রভাবে দ্বীপরাষ্ট্র জ্যামাইকায় তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। এরই মধ্যে সেখানে কয়েকজন হতাহত হয়েছেন। এছাড়া হাইতি ও ডোমিনিকান রিপাবলিকেও প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। হারিকেন মেলিসা স্থানীয় সময় মঙ্গলবার সকালে জ্যামাইকার স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। ঘণ্টায় 282 কিলোমিটার বেগে ধেয়ে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় লেসকেইস এলাকায় মেলিসার প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাতের ফলে বন্যা দেখা দিয়েছে। আগামী 4 দিনে জ্যামাইকার কিছু অঞ্চলে সর্বোচ্চ 100 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এমনকি 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও সম্ভাবনা রয়েছে। মেলিসা প্রাণঘাতী উল্লেখ করে এটি চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হতে চলেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার। সরকারের নির্দেশে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে জরুরি উদ্ধারকারী দল। এরই মধ্যে দক্ষিণ উপদ্বীপে বিমান চলাচল স্থগিত করেছে কর্তৃপক্ষ। বন্ধ রাখা হয়েছে নৌ চলাচলও। মেলিসার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন দেশটির প্রধানমন্ত্রী। এরই মধ্যে মেলিসার প্রভাবে হাইতি ও ডোমিনিকান রিপাবলিকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বুধবার কিউবা অতিক্রম করবে হারিকেনটি। দেশটিতেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন অনেকে। নাসরিন রুমি, সময় সংবাদ। খেলার খবর। এএফসি চ্যালেঞ্জ লিগে টিকে থাকার মিশনে লেবাননের ক্লাব আল আনসারের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায়। লড়াই করেও শেষ পর্যন্ত ওমানের লিগ চ্যাম্পিয়ন আল সিবের বিপক্ষে হারতে হচ্ছে বাংলাদেশ লিগ জায়ান্টদের। চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যেতে আল আনসারের বিপক্ষে জিততেই হবে কিংসকে। প্রতিপক্ষ আগের ম্যাচে কুয়েতের ক্লাবের কাছে হেরেছে 3-2 গোলে। শক্তিমত্তায় বেশ এগিয়ে আল আনসার। এএফসি চ্যালেঞ্জ লিগে বেশ কয়েকবার খেলেছে তারা, তবে প্রবাসী সমর্থকরা মাঠে গিয়ে সমর্থন জানাচ্ছেন দলকে। তাই জয়ের ব্যাপারে আশাবাদী রাকিব তপুরা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের আগে গণভোটের সুপারিশ। ইসির সঙ্গে দ্রুত যোগাযোগের তাগিদ। সংসদ 270 দিনে সংবিধান সংস্কারে ব্যর্থ হলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপন। জোট শরিকদের নিজ প্রতীকে ভোট চায় জামাত। জনপ্রিয়তা যাচাইয়ে ভোটের মাঠে আসার বিএনপির। নির্বাচনের আগে বেশিরভাগ অবৈধ অস্ত্র উদ্ধারের আশা স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। এই ছিল দুপুরের সময়ে। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।